হ্যালো বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, অর্থাৎ নতুন ক্লাস। নতুন যে কম্বাইন্ড যে ক্লাসটা আমি শুরু করছি 2024 সালে, এই ক্লাসটা আজকের থেকে একদম অধ্যায় অনুসারে তোমাদের এক একটা অধ্যায় করে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত ধরনের অঙ্কগুলো করানোর চেষ্টা করব এবং সেই সাথে তোমাদের যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো তোমাদের খুব প্রয়োজন, সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্কের শর্টকাট ফর্ম, সেইগুলোকেও আমি দেওয়ার চেষ্টা করব এবং অঙ্কগুলোকে আমি সাধারণত বেসিক থেকে করানোর চেষ্টা করব, যাতে তোমরা বেসিক জিনিসটাকে খুব সহজে শিখতে পারো। আমার মূল উদ্দেশ্য থাকবে তোমরা যেন সমস্ত টাইপ একেবারে ভালোভাবে শিখতে পারো এবং একেবারে বেসিক থেকে তোমরা কোনো জিনিসের কোনো অঙ্ক একেবারে পারফেক্ট জিনিসটাকে তোমরা ধরে অঙ্ক করতে পারো। মেন উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, এই এক্সামে যে ধরনের অঙ্ক আসে সেই অঙ্কগুলো যাতে প্রত্যেকটা অঙ্ক তোমরা অ্যাটেন্ড করতে পারো, তার প্রত্যেকটা পার্ট আমি তোমাদের আমার ভিডিওর মাধ্যমে তোমাদের শেখাবো। আর তোমরা অবশ্যই যে জিনিসগুলো তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও তোমাদের ফলো করা, ওটাকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও, যাতে সবার কাছে এগুলো পৌঁছাতে পারে। আর যদি নতুন কেউ হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো। আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য যা যা জিনিস প্রয়োজন, অর্থাৎ ম্যাথ এবং জিআইএর যে সমস্ত যত কিছু প্রয়োজন, আমি আমার ক্লাসের মাধ্যমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার যতদিনের অভিজ্ঞতা রয়েছে সমস্ত কিছুকে সঞ্চয় করে এবং বিভিন্ন এক্সামকে ফলো করে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো, যাতে সহজেই জিনিসগুলোকে তোমরা শিখতে পারবে। আর তোমাদের বলবো, তোমরা যখন এই ভিডিওগুলো দেখবে তখন অবশ্যই পাশে একটা নোট খাতা রেখে নেবে, যাতে যে অঙ্কগুলো আমি করাচ্ছি, যেগুলো তোমরা পারছো না সেগুলোকে নোট করে রাখতে পারো বা ভিডিওটাকে সেভ করে রাখতে পারো, তোমরা পরবর্তীকালে সেটাকে দেখে করতে পারো। আশা করব তোমরা যদি প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা জিনিস তোমরা ভালো করে দেখো, তো সবকিছু তোমরা একেবারে বেসিক লেভেল থেকে শিখতে পারবে। যে অঙ্ক একদমই পারে না, একদমই ভুলে গেছে, তারাও এখান থেকে উপকৃত হতে পারবে। তোমরা দেখো, দেখার পরই তোমরা বুঝতে পারবে এখান থেকে তোমরা ইমপ্রুভমেন্ট করতে পারছো কিনা। আগে যে পার্টগুলো আমি করিয়েছি চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো যখন ভিডিও করেছিলাম, অর্থাৎ 2020 সাল থেকে আমি যখন স্টার্ট করি, তখন ওই ভিডিওগুলোকে আমি দিয়েছিলাম। তখন থেকে এর আগে পর্যন্ত আমি বিভিন্ন ধরনের অধ্যায় ভিডিও দিয়েছি। এখান থেকে যারা দেখেছে, যারা রেগুলারিটি দেখেছে এবং প্রত্যেকটা ভিডিওকে ফলো করেছে, তারা আজ তাদের মধ্যে অনেকেই আজকে সফল। তো তোমরা ভবিষ্যতে সফল হতে পারবে যদি তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখো এবং প্রত্যেকটা জিনিস ভালো করে করার চেষ্টা করো। আর একটা জিনিস তোমাদের বলবো, সেটা হচ্ছে তোমাদের সাথে কমিউনিকেশন, অর্থাৎ তোমরা যারা রয়েছে তোমরা অবশ্যই আমাকে তোমাদের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে কি কমেন্ট করতে পারো। যে অঙ্কগুলো তোমাদের বেঁধে যাবে বা করতে পারছো না, সেই অঙ্কগুলোকে তোমরা আমাকে পাঠাতে পারো, আমি আমার চ্যানেলের মাধ্যমে বা কোনো অধ্যায় সেই অঙ্কগুলোকে আমি করে তোমাদের পাঠাবো। এভাবে আমার তরফ থেকে যেগুলো দিচ্ছি এবং তোমাদের তরফ থেকে যে অঙ্কগুলো তোমরা পাচ্ছ না, এই দেওয়া নেওয়ার মাধ্যমে আমরা সহজেই এগিয়ে যাব একটা নতুন সেশনের মাধ্যমে। অর্থাৎ আজকের থেকে শুরু হচ্ছে একটা নতুন সেশন, অর্থাৎ নতুন কম্বাইন্ড ক্লাস 2024। তো আজকের থেকে শুরু করব এই কম্বাইন্ড ক্লাসটা। এই কম্বাইন্ড ক্লাসে যে সিলেবাস থাকবে সেটা হচ্ছে অল ওভার যে এক্সাম রয়েছে ইন্ডিয়াতে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যেমন থাকবে, তেমনি ইন্ডিয়াতেও যে এক্সামগুলো রয়েছে সমস্ত এক্সামকে কম্বাইন করে আমি তৈরি করেছি নতুন কম্বাইন্ড ক্লাসের একটা সিলেবাস।
এই সিলেবাসটা যেমন ম্যাথের তেমনি জিআই, এই সিলেবাসটা আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা সেখান থেকে খাতায় লিখে রাখতে পারো। টোটালি সিলেবাসটাকে আমি চেষ্টা করব কভার করা এক একটা অধ্যায়ের মাধ্যমে, এবং প্রত্যেকটা ক্লাসে তোমরা জিনিসগুলোকে পেয়ে যাবে। এবং প্রত্যেকটা ক্লাসেই তোমরা, যেমন প্রথমে আমরা শুরু করব বেসিক জিনিস, একেবারে কনসেপ্ট থেকে একদম শুরু করব, এরপরে আসবে বেসিক, এরপরে থাকবে অ্যাডভান্স ম্যাথ। অর্থাৎ ফার্স্ট টাইম থাকবে কনসেপ্ট, যে অধ্যায় আমি করছি তার কনসেপ্ট থাকবে, দ্বিতীয়ত তার বেসিক অঙ্ক থাকবে, এরপরে থাকবে অ্যাডভান্স লেভেলের অঙ্ক। তারপরে আমি সাধারণত সেই অঙ্কগুলো করাবো যেগুলো বিভিন্ন এক্সামে আগে প্রিভিয়াস ইয়ারে এসে গেছে, সেই ধরনের অঙ্ক আমি ভিডিওর মাধ্যমে করানোর চেষ্টা করব। তো এইবার হচ্ছে গুরুত্বপূর্ণ তোমাদের কথাটা হচ্ছে যে এই কম্বাইন ক্লাসটা সপ্তাহে 2 দিন হবে। এই দুটো দিন তোমরা অবশ্যই, যাই কাজ থাক না কেন, তোমরা অবশ্যই মঙ্গলবার এবং শুক্রবার সকাল 8টার সময় আমার ভিডিও তোমাদের সামনে চলে আসবে। তোমরা অবশ্যই এই দুটো টাইমকে বেছে নাও এবং এই দুটো টাইমকে তোমরা তোমাদের কাজে লাগাও। ক্লাস সপ্তাহে 2 দিন হবে এবং দুটোই গুরুত্বপূর্ণ ডেট, সেটা হচ্ছে এক হচ্ছে মঙ্গলবার আর এক হচ্ছে শুক্রবার। যদি কখনো তোমাদের এক্সাম আসে, যে কোনো এক্সাম রয়েছে, সেই এক্সাম স্পেশালিস্ট ক্লাস আমি পরবর্তীকালে জানিয়ে দেবো যে কবে হবে এক্সাম স্পেশালিস্ট ক্লাস। তো এই শিডিউল অনুসারে আমি আমার ক্লাসগুলোকে চালাতে থাকবো। আর তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে স্যার জিআই কবে হবে, তো আমি এই 2 দিনের মধ্যেই তোমাদের কখনো অঙ্ক কখনো জিআই ক্লাস দিয়ে তোমাদের জিনিসটাকে কভার করব। তো এই যে সিলেবাসটা তোমাদের থাকবে, আমি ভিডিওর প্রথমেই তোমাদের সেটাকে প্রোভাইড করে দেবো, তোমরা অবশ্যই সেই জিনিসটাকে লিখে নিও। অর্থাৎ ভিডিও প্রথমেও থাকবে, আমার ভিডিওর পাশেও রয়েছে সিলেবাসটা, তোমরা অবশ্যই সেই জিনিসগুলোকে নোট ডাউন করে নাও, এই সিলেবাস অনুসারে তোমরা সেটাকে কভার করে নিও। তো এখন আমি শুরু করছি আজকের প্রথম ক্লাস। প্রথম হচ্ছে যে অধ্যায়টা দিয়ে আমি শুরু করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম তাকে বলা হয় সংখ্যা প্রণালী, অনেকে বলতে পারো সংখ্যা তত্ত্ব। তো নাম্বার সিস্টেমের যে পার্টগুলো, তো আজকের ক্লাসটা কিন্তু টোটালি হবে বেসিকের উপরে, অর্থাৎ নাম্বার সিস্টেমের বেসিক পার্ট আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের আমি শেখাবো। তো বেসিক যে জিনিসগুলো রয়েছে সেইগুলো জানা একান্ত প্রয়োজন। তো তোমরা অবশ্যই বুঝে গেছো ক্লাসটা একেবারে শুরু থেকে একদম গোড়া থেকে একদম বেসিক লেভেল থেকে তোমাদেরকে আমি তৈরি করার চেষ্টা করছি। যারা অঙ্কে একদম কাঁচা রয়েছে বা অঙ্ক ভুলে গেছো তাদের জন্য ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, বা যারা অঙ্ক পারছো কিছুটাও পারছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ ওভারঅল সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই যারা কোথাও ক্লাস করেছো বা করছো তারাও জিনিসগুলোকে তোমরা কভার করে নিও যে কোন জিনিস তোমাদের বাদ চলে গেছে আর কোন জিনিস তোমরা করোনি, সেইগুলোকে কম্বাইন করে তোমরা অবশ্যই তোমাদের নোট স্টাডি তৈরি করো এবং ভবিষ্যতের সফলতার দিকে এগিয়ে যাও। আমার এই শুভকামনা নিয়ে শুরু করছি আমাদের নতুন ক্লাস কম্বাইন 2024। আজকের প্রথম ক্লাসে যে অধ্যায় শুরু করছি সেটা হচ্ছে সংখ্যা প্রণালী অর্থাৎ নাম্বার সিস্টেম। তো এর আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম, অনেকে কিন্তু শুনতে শুনতে বোরিং হয়ে গেছো, কিন্তু কথাগুলো খুব প্রয়োজন ছিল। তো অনেকেই কমেন্ট করতে পারো দাদা এতগুলো কথা কি বলার প্রয়োজন ছিল, ক্লাসটা তাড়াতাড়ি শুরু করার দরকার ছিল, কিন্তু অবশ্যই কথাগুলো বলার প্রয়োজন ছিল, সেই জিনিসগুলোকে তোমাদের জানানো দরকার ছিল। যেহেতু আজকে প্রথম ক্লাস সেহেতু আমি কথাগুলো তোমাদের বললাম, সেগুলোকে তোমরা ফলো করো। তো দেরি না করে এবার শুরু করছি আজকের ক্লাস। তো নাম্বার সিস্টেম, তো নাম্বার সিস্টেম হচ্ছে সংখ্যা প্রণালী, অর্থাৎ আমরা ছোটবেলা থেকে বিভিন্ন সংখ্যা সম্পর্কে আমাদের আইডিয়া রয়েছে, যেমন 1 2 3 4 5 6 বিভিন্ন সংখ্যা নিয়ে আমরা অঙ্ক করেছি। এবার কখনো আমরা চিন্তা করে দেখেছি এই সংখ্যাগুলোর উৎপত্তি কোথায় বা সংখ্যাগুলোকে কিভাবে বিভাজিত করা হয়। তো আজকে আমি ছোট ছোট পয়েন্টের মাধ্যমে এগুলোকে তোমাদের সামনে প্রেজেন্ট করব, তোমরা ভালো করে ফলো করো। প্রথম হচ্ছে সংখ্যা অর্থাৎ নাম্বার, নাম্বার যাকে আমরা বলি সংখ্যা। আর দ্বিতীয়ত আমাদের দ্বিতীয় জিনিস আসবে ডিজিট,
একে বলি হচ্ছে অঙ্ক। আচ্ছা, এর আগে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। তো আমাদের মেন জিনিসটা যেটা করছি সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। এই ম্যাথামেটিক্স কথাটার মানে কি? MATH, এটা হচ্ছে ম্যাথ, এটা হচ্ছে শর্ট ফর্ম। এই শর্ট ফর্ম, এটা শর্ট ফর্ম, কিন্তু এর পুরো নামটা কি? এর পুরো নামটা হচ্ছে ম্যাথামেটিক্স। আচ্ছা, অর্থাৎ ম্যাথামেটিক্স মানেটা কি? ম্যাথামেটিক্স মানে হচ্ছে গণিত শাস্ত্র। ম্যাথামেটিক্স মানে হচ্ছে গণিত শাস্ত্র। অর্থাৎ আমরা যে ম্যাথ করব বা যে অঙ্কগুলো করব সেগুলোকে আমরা কিন্তু অঙ্ক বলি না, তাকে আমরা বলি হচ্ছে গণিত শাস্ত্র। গণিত শাস্ত্র মানে হচ্ছে ম্যাথামেটিক্সের সমস্ত কিছু পার্ট নিয়ে তৈরি হয় গণিত শাস্ত্র। এর মধ্যে বিভিন্ন ধরনের ভাগ আছে। এই ভাগগুলোর মধ্যে ফার্স্ট টাইম যেটা আসবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক, অর্থাৎ পাটিগণিত। অর্থাৎ ছোটবেলায় আমরা যে জিনিসগুলো শিখেছি সেগুলো কিন্তু পাটিগণিত। পরবর্তীকালে যত বড় হয়েছে তার সাথে জুড়েছে ম্যাথামেটিক্সের আরেকটা পার্ট, সেটা হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। এরপরে আরেকটু বড় হয়েছে তখন কিন্তু জুড়েছে পরিমিতি। তো অ্যাকচুয়ালি পরিমিতি ছোটবেলায় অল্প অল্প করে শেখানো হয়, কিন্তু এই পরিমিতিটা পরবর্তীকালে আরো বড় রূপ নিয়েছে। এটা কিন্তু অ্যাডভান্স ম্যাথের একটা পার্ট। অর্থাৎ বীজগণিত, পরিমিতি এগুলো সব অ্যাডভান্স ম্যাথের পার্ট। যখন আরেকটু বড় হয়েছে তোমরা, তখন তোমাদের সাথে জুড়েছে হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রি ছোটবেলাও অল্প শেখানো হয়েছে, কিন্তু পরবর্তীকালে আরো সেটা বড় আকার নিয়েছে। তার সাথে জুড়েছে লাস্টে যখন বড় হয়েছে তখন হচ্ছে ত্রিকোণমিতি। অর্থাৎ এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস, অর্থাৎ বর্তমান যে মডার্ন যে ম্যাথামেটিক্স রয়েছে তার মধ্যেও কিন্তু একটা নতুন জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। এই জিনিসগুলো, প্রত্যেকটা জিনিস কম্বাইন করে আমাদের যে ক্লাস বা যে ম্যাথামেটিক্স সিলেবাস সেটা তৈরি হচ্ছে। তো আমি প্রত্যেকটা জিনিস তোমাদের কভার করবো। এবার কথায় আছে হচ্ছে ম্যাথামেটিক্স, তার পুরো নাম হচ্ছে গণিত শাস্ত্র। এই ম্যাথামেটিক্স কথাটা প্রথম কে চালু করেছিল বা প্রথম কে বলেছিল? এই ম্যাথামেটিক্স কথাটা প্রথম বলেছিল হচ্ছে পিথাগোরাস। পিথাগোরাস ম্যাথামেটিক্স কথাটা প্রথম চালু করেছিল। কিন্তু অঙ্কের জনক কিন্তু বলা হয় অ্যাকচুয়ালি আর্কিমিডিসকে। তো এই জিনিসগুলো তোমাদের প্রয়োজন। অঙ্কের জনক কিন্তু আর্কিমিডিস, আর ম্যাথামেটিক্স শব্দটা তৈরি করেছিল পিথাগোরাস। এগুলো খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা জেনে রাখো। কারণ যখন তোমরা অঙ্ক করছো তার বেসিক পার্ট, অর্থাৎ তোমরা ক্লাস লেভেলের থেকে এখন অনেকটা বড় লেভেলে এসে পৌঁছেছো, সেটা হচ্ছে কম্বাইন্ড। কম্বাইন্ডে কিন্তু তোমাদের সমস্ত কিছু খুঁটিনাটি প্রত্যেকটা জায়গা থেকে তোমাদের জানতে হবে। তাই প্রত্যেকটা জিনিস তোমাদের খুঁটে খুঁটে জিনিস জানতে হবে। তো ম্যাথামেটিক্স শব্দটি আর ম্যাথামেটিক্স যে জনক, এই দুটো জিনিস তোমাদের বললাম। এবার তোমাদের কথায় আসি, যেটা হচ্ছে নাম্বার আর ডিজিট। এবার আমাদের অঙ্ক করতে গেলে যে সংখ্যাগুলো আসে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11, এবার এদের মধ্যেও কিছু ভাগ রয়েছে। এই ভাগগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে ডিজিট। তাহলে নাম্বার কি আর ডিজিট কি? ডিজিট হচ্ছে, ধরো 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা পার্টকে আমরা বলি হচ্ছে ডিজিট। ডিজিট তার মানে হচ্ছে এইগুলোর দ্বারাই কিন্তু আমাদের সংখ্যা তৈরি হচ্ছে। যে নাম্বার, অর্থাৎ এই ডিজিট দিয়েই কিন্তু সংখ্যা তৈরি হচ্ছে। অর্থাৎ ডিজিট সংখ্যা হবে হচ্ছে 0 1 2 3, যেমন হবে কন্টিনিউ, তেমনি 10 11 12 13, যত কন্টিনিউ চলতে থাকবে। এইগুলো হচ্ছে ডিজিট, এই নাম্বার। তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারলে, ডিজিট কিন্তু সীমাবদ্ধ, অর্থাৎ 10টা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এটাকে বলা হচ্ছে ডিজিট, এর মধ্যে সীমাবদ্ধ। আর নাম্বার কি হচ্ছে, অনেকগুলো ডিজিট নিয়ে, অর্থাৎ এক বা একাধিক ডিজিট নিয়ে তৈরি হচ্ছে নাম্বার। তো এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে জানার চেষ্টা করব। তো নাম্বার আর ডিজিট, এই হচ্ছে ডিফারেন্স। তো আশা করি তোমরা এই জিনিসটাকে বুঝতে পেরেছো। এবার তোমাদের কাছে অনেক প্রশ্ন থাকতে পারে, যে তাহলে ছোটবেলার থেকে আমাদের শেখানো হয় যে 1 2 3 4, এগুলো তো অঙ্ক বলা হয় না, এগুলো কিন্তু সংখ্যা বলা হয়।
অবশ্যই ছোটবেলায় কিন্তু এই জিনিসটাকে ক্লিয়ার করে বলা থাকে, কিন্তু তোমরা অনেকে বইটাকে ফলো করো না, এর জন্য তোমরা জিনিসটাকে ভালোভাবে শিখতে পারো না। তো তোমাদের অবশ্যই যখনই ছোটবেলা থেকে বা কোনো জায়গায় তোমরা কোনো কিছু করো, প্রত্যেকটা জিনিস ভালো করে আগে পড়ো, ডিটেলসে পড়ো, তাহলে জানতে পারবে সব কিছু। তাহলে আশা করি তোমাদের এরপর আর কখনো কনফিউশন হবে না যে নাম্বার আর ডিজিটের মধ্যে তফাৎ কি। তো এবার যে জিনিসগুলো আমরা জানবো সেটা হচ্ছে নাম্বারের ভিতর বিভিন্ন ভাগ, অর্থাৎ বিভিন্ন ভাগগুলো আমরা এবার আস্তে 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 শিখবো নাম্বারের ভিতর কতগুলো ভাগ রয়েছে। তো দেখো, প্রথম যখন সংখ্যা আছে, অর্থাৎ তার আগে একটা জিনিস বলে রাখি, আমাদের যে ভারতবর্ষে বা ভারতবর্ষের উপমহাদেশে যে সংখ্যাগুলো বা ডিজিটগুলো নিয়ে আমরা কাজ করি সেটা হচ্ছে 10 সংখ্যা, অর্থাৎ 0 থেকে 9 পর্যন্ত এই 10 সংখ্যা পদ্ধতি আমাদের এই ভারতীয় উপমহাদেশে চালু রয়েছে। এবার তোমাদের প্রশ্ন যদি দেয় কখনো যে ভারতীয় উপমহাদেশে আমরা যে অঙ্ক করি সেগুলো পদ্ধতিটার নাম কি, সেটা হচ্ছে 10 সংখ্যা পদ্ধতি, অর্থাৎ 10টি সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এই 10 সংখ্যার পদ্ধতি ভারতীয় উপমহাদেশে রয়েছে। এবার হচ্ছে প্রথম কথা, যে আমাদের যে প্রথম যে সংখ্যা আসলো, এই সংখ্যাগুলোকে কি ফার্স্ট টাইম কি সম্পূর্ণ ছিল? মোটেই নয়। প্রথমে আমাদের যেটা এসেছিল, প্রথমে কিন্তু আমাদের শূন্য আবিষ্কার হয়নি, প্রথম দিকে শূন্য আবিষ্কার হয়নি। তাহলে প্রথমে যে সংখ্যাগুলো আমাদের আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5, এরকম কন্টিনিউ তোমাদের 12, 15, 16 কন্টিনিউ চলতে যায়। এই যে সংখ্যাগুলো ফার্স্ট টাইম আবিষ্কার হয়েছে। তো শূন্য ছাড়া যে সংখ্যাগুলো প্রথমে আবিষ্কার হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা। প্রথমে যেটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এইবার স্বাভাবিক সংখ্যা আবিষ্কারের পরে আমাদের যে সংখ্যাটা তৈরি হলো, অর্থাৎ শূন্য আবিষ্কার হলো। তো তোমরা সবাই জানো হয়তো এই শূন্যটা কে আবিষ্কার করেছিল। শূন্য আবিষ্কার করেছিল ভারতীয় উপমহাদেশের একজন ব্যক্তি, সেটা হচ্ছে আর্যভট্ট। আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিল। তো এরপরে আমাদের শূন্য চলে আসছে সংখ্যার মধ্যে, অর্থাৎ আর্যভট্ট যখন শূন্য আবিষ্কার হলো তারপরে সংখ্যাটা দাঁড়ালো 1, 0, 1, 2, 3, 4, তো কন্টিনিউ চলতে থাকবে। তাহলে কি তোমরা বলতে পারো যে দাদা তাহলে কি আগে কি শূন্য ব্যবহার হতো না? আগে শূন্য ব্যবহার হতো না, আগে কিন্তু শূন্য ছাড়া সংখ্যা তৈরি হতো। পরবর্তীকালে যখন শূন্য আবিষ্কার হয় তখন কিন্তু শূন্য দিয়ে সংখ্যাগুলো আমাদের তৈরি করা হয়। এই যে যখন শূন্য দিয়ে সংখ্যাগুলো তৈরি করা হয় তখন তার নাম দেওয়া হয় অখণ্ড সংখ্যা, অর্থাৎ শূন্য দিয়ে সংখ্যাগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে এখানেই কি শেষ? না, এখানেও শেষ নয়। এরপরে সংখ্যার পরবর্তী ধাপে যখন এগোলাম, তার পরবর্তী ধাপে যে সংখ্যাগুলো আসলো তাকে আমরা কি বলবো? দেখো, যে পরবর্তী ধাপে যে সংখ্যাগুলো তৈরি হলো সেটা হচ্ছে -2, -1, 0, +2, +1, এরকম কন্টিনিউ আমাদের চলতে থাকবে। অর্থাৎ এখানে একটা পজিটিভ, একটা নেগেটিভ, অর্থাৎ সংখ্যার আগে মাইনাস চিহ্ন, সংখ্যার আগে প্লাস চিহ্ন, এই জিনিসটা আবিষ্কার হলো। তাহলে প্রথমে আবিষ্কার হয়েছে স্বাভাবিক সংখ্যা, তারপরে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার পরে মানুষের মাথায় আসলো যে একটা কোনো সংখ্যা তো নেগেটিভও যেতে পারে, তাহলে তখন সংখ্যা আবিষ্কার হলো নেগেটিভ। তখন যে সংখ্যার নাম দেওয়া হয়, এই পার্টটা টোটালটা নাম দেওয়া হয়, তাকে বলা হয় হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যাকে, পূর্ণ সংখ্যা তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নেগেটিভ পর্যায়, আর একটা হচ্ছে শূন্য, তৃতীয় পর্যায় হচ্ছে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য, এই তিনটে নিয়ে তৈরি হচ্ছে পূর্ণ সংখ্যা।
তাহলে এবার নাম্বার পার্ট গুলো ভাগ হচ্ছে কিভাবে তোমরা সেটাকে দেখতে পাচ্ছ। প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা আবিষ্কার, তারপরে অখণ্ড সংখ্যা, তারপরে হলো পূর্ণ সংখ্যা। এবার কি এখানে কি সবকিছু শেষ? মোটেই না। এরপরে যেগুলোকে আবিষ্কার হলো তাকে আমরা বলতে পারি, অর্থাৎ এখনো কিন্তু যেটা বাকি রয়েছে, অবশ্যই তোমরা ধরতে পারছো জিনিসটা হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশের পার্টটা আমরা এখানে আনি। তাহলে ভগ্নাংশ মানে কি এবার দেখো, অর্থাৎ 2/3, 4/5, 6/7 বা 2.5, 3.6, অর্থাৎ পয়েন্টের একটা যুগ তোমাদের সামনে চলে আসে। এই যখন সমস্ত নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, পয়েন্ট, এই জিনিসগুলো যখন সবকিছু আবিষ্কার হলো, তখন একটা নতুন নাম দেওয়া হলো, তাকে বলা হলো মূলদ সংখ্যা। অর্থাৎ এটাকে বলা হচ্ছে মূলদ সংখ্যা। অর্থাৎ আমরা কিন্তু বলতে পারি মূলদ সংখ্যা বলতে শুধু কি ভগ্নাংশ পয়েন্টকে বোঝাচ্ছে? মোটেই নয়। মূলদ সংখ্যা বলতে বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যা, তেমনি অখণ্ড সংখ্যা, তেমনি পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার ভিতর পড়ে। এবার মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা তাকেই বলা হয় যে কোনো সংখ্যাকে p/q আকারে আমরা যদি প্রকাশ করে থাকি, সেই সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। p/q আকারে প্রকাশ করতে হবে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। এবার তোমাদের কাছে প্রশ্ন থাকতেই পারে যে তাহলে দাদা এই 3, 4, 5 এগুলোকে আমরা মূলদ সংখ্যা কেন বলবো বা কিভাবে বলবো? এগুলোকে আমরা p/q আকারে কি করে প্রকাশ করব? অবশ্যই আমরা p/q আকারে প্রকাশ করব। কিভাবে? দেখো এখানে 5 রয়েছে, 5, 4 যে সংখ্যায় থাকুক না কেন, এটা সিঙ্গেল ডিজিট যেটা রয়েছে, এর নিচে কিন্তু আমাদের সবসময়ের জন্য 1 থাকে। এই একটা কিন্তু আমরা ধরি না। এই একটা যখন আমরা ধরবো তখন কিন্তু এই সংখ্যাগুলো p/q আকারে তৈরি হয়ে যাবে। তাই এই সংখ্যাগুলো কিন্তু আমাদের p/q আকারে আমরা তৈরি করতে পারি, তাই এগুলোকেও কিন্তু আমরা মূলদ সংখ্যা বলতে পারি। আবার শূন্যকেও আমরা মূলদ সংখ্যা বলতে পারি, তাহলে শূন্যর নিচেও তো আমি 1 লিখতে পারি, তাই শূন্যও কিন্তু একটা মূলদ সংখ্যা। তো এইভাবে জিনিসগুলোকে তোমরা সাজাতে পারো। তো আমাদের প্রথম পার্টে আসলো স্বাভাবিক সংখ্যা, দ্বিতীয় পার্টে আসলো অখণ্ড সংখ্যা, তৃতীয় হচ্ছে পূর্ণ সংখ্যা, চতুর্থ হচ্ছে মূলদ সংখ্যা। এইবার এই বাদে বাকি একটা পার্ট রয়েছে যেগুলোকে আমরা বলি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কিন্তু এদের মধ্যে পড়ে না, এদের থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে কোন সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো? √2, √3, √5, পাই, এই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলবো, কারণ এই সংখ্যাকে আমরা ভাঙাতে পারি না, অর্থাৎ p/q আকারে তৈরি করতে পারবো না। এর জন্য এই সংখ্যাগুলোকে আমরা অমূলদ সংখ্যা বলে থাকি। এবার তোমাদের কাছে একটা জিনিস, খুব একটা ছোট্ট জিনিস ক্লিয়ার করবো, সেটা হচ্ছে পাই। এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পায়ের চিহ্ন। এই পাই নিয়ে হিস্ট্রি রয়েছে, পরবর্তী কোনো ক্লাসে আমি তোমাদের এটা পুরোপুরি সম্পূর্ণ বলবো। তো আজকে একটা ছোট্ট জিনিস তোমাদের বলে রাখি, আমাদের বিভিন্ন ছোটবেলায় আগে যে অঙ্কগুলো করেছে, যে পায়ের যে মান, পায়ের মান কি আমরা কি জানি? পায়ের মান হচ্ছে 22/7, এটা হচ্ছে পায়ের মান। কিন্তু অ্যাকচুয়ালি 22/7 পায়ের মান নয়, এটা হচ্ছে আলাদা সংখ্যা হয়েছে। কেন হয় না পরবর্তীকালে বলবো তোমাদের। পায়ের মান কিন্তু 22/7, আর পাই যে চিহ্নটা রয়েছে এটা কিন্তু অমূলদ সংখ্যা, আর 22/7 যেটা রয়েছে এটা কিন্তু মূলদ সংখ্যা। এখানে কিন্তু আমাদের খুব ইন্টারেস্টিং এর জিনিস হয়ে যায় এখানে অঙ্ক। পাই হচ্ছে অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, 22/7 কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। তো এই ইন্টারেস্টিং জিনিসের জন্য অঙ্ক খুবই দারুণ একটা বিষয়। অনেকের কাছে অঙ্ক খুব বোরিং লাগে, অঙ্ক ভালো লাগে না, কিন্তু অঙ্ক খুবই একটা ইন্টারেস্টিং এর জিনিস। যদি তোমরা সেই জিনিসটাকে একেবারে মন থেকে ভালোবেসে তোমরা করতে পারো, আশা করবো ভবিষ্যতে তোমাদের কাছে অঙ্ক খুব ফেভারিট হয়ে যাবে। আমি আমার ক্লাস চলাকালীন তোমাদের খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস তোমাদের জানাবো, তোমরা দেখতে পারবে যে কয়েক মাস করার পর তোমরা বুঝতে পারবে অঙ্ক তোমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়ে যাচ্ছে, এবং আশা করবো যে কোনো এক্সামে তোমরা খুব ভালো নাম্বার তুলতে পারবে অঙ্কে, কারণ তোমরা মন দিয়ে জিনিসটাকে করতে পারবে। ক্লাসটাকে ফলো করো, আশা করি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তো এই হলো আমাদের বিভিন্ন সংখ্যা, আর এই সমস্ত কিছু সংখ্যা নিয়ে, অর্থাৎ মূলদ, অমূলদ, অখণ্ড, পূর্ণ, অমূলদ সংখ্যা সবকিছু নিয়ে আমাদের তৈরি হয়
বাস্তব সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা পার্ট নিয়ে তৈরি হয় বাস্তব সংখ্যা। তাহলে তোমরা বুঝে গেছো এতক্ষণ যে জিনিস নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে বিভিন্ন ভাগ তোমাদের সামনে দেখালাম। তো এই নিয়ে আশা করি তোমাদের সামনে কনফিউশন নেই। তো তোমাদের অবশ্যই বলবো, যদি কোনো তোমাদের ছোটখাটো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্স রয়েছে, তোমরা সেখানে গিয়ে জানাতে পারো। আমি প্রত্যেকটা জিনিস তোমাদের ধরে ধরে করানোর চেষ্টা করছি। যদি কোনো কিছু বাদ থেকে যায়, তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমাদের কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি সেখানে তোমাদের জবাব দেবো। বা যদি কোনো কিছু বাদ থেকে যায় আমি আবার তোমাদের ভিডিওতে সেগুলো করে দেবো। কনফিউশনের কোনো জায়গা নেই, তোমরা শেখো, সেইভাবেই চাচ্ছি আমি। ভালো করে তোমরা শেখো, প্রত্যেকটা জিনিস শেখো, প্রত্যেকটা জিনিস তোমাদের করার চেষ্টা করো। এবার দেখো পরবর্তীতে আমরা আর কিছু জিনিস করতে পারি। আচ্ছা, এরপরে আসবে তোমাদের সংখ্যার মধ্যে কখনো জোড় সংখ্যা আসবে, কখনো বিজোড় সংখ্যা আসবে। তো তোমরা সবাই সাধারণত জানো, তাও আমি বলে দিচ্ছি। জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, অর্থাৎ 2 ঘর অন্তর অন্তর এই যে সংখ্যাগুলো যাচ্ছে এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, এইগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। তো এগুলো তোমরা জানো, জোড় বিজোড়। এবার সব থেকে ইন্টারেস্টিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা জিনিসটাকে ভালো করে ফলো করো, দেখো খুব শিখতে পারবে। মৌলিক সংখ্যা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য। দেখো মৌলিক সংখ্যা, আচ্ছা প্রথমে জানবো যে মৌলিক সংখ্যা কাকে বলে। মৌলিক সংখ্যা তাকেই বলা হয় যে সংখ্যাকে, অ্যাকচুয়ালি সহজ ভাষায় যে সংখ্যাকে ভাগ করা যায় না। আর সংজ্ঞা হিসেবে যদি বলি, যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, সেই সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি। অর্থাৎ মৌলিক সংখ্যা মানেই হচ্ছে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে, অন্য আদার্স কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাকেই আমরা মৌলিক সংখ্যা বলি। অর্থাৎ এই মৌলিক সংখ্যা জানা কিন্তু একান্ত প্রয়োজন, কারণ আমাদের যে ভাগ করতে হবে, এই ভাগের প্রত্যেকটা পার্ট গুলোকে যদি কোনো সংখ্যা মৌলিক সংখ্যা চলে আসে, তখন আমরা কি করব, সেই সংখ্যাটাকে ভাগ করতে যাব। যদি মৌলিক সংখ্যা আমাদের মুখস্থ না থাকে, আমরা কিন্তু ভাগ করতেই যাব, কিন্তু কখনো ভাগ হবে না। যদি আমাদের মৌলিক সংখ্যাটা জানা থাকে, তাহলে কিন্তু আমরা কি করব, সেটাকে আমরা আর ভাগ করব না। সেটা আমরা জানি যে মৌলিক সংখ্যা আর ভাগ যাবে না, তাই আমরা সেখানে থামিয়ে দেবো সেটাকে। তো এই মৌলিক সংখ্যা মুখস্থ করে রাখা আমাদের খুব প্রয়োজন। আমি তোমাদের মৌলিক সংখ্যা লিখিয়ে দিচ্ছি, 1 থেকে 200 পর্যন্ত তোমাদের মৌলিক সংখ্যা আমি লিখিয়ে দেবো। এই মৌলিক সংখ্যাগুলো তোমরা বাড়িতে মুখস্থ করে ফেলো, খুব প্রয়োজন। আর হ্যাঁ, তো আজকে প্রথম ক্লাস, তোমাদের সব থেকে বড় যে জিনিস থাকবে, অর্থাৎ পরবর্তী যে ক্লাস হয়েছে তার আগেই তোমরা যে জিনিসটাকে কমপ্লিট করবে সেটা হচ্ছে নামতা। 1 থেকে 20 ঘর পর্যন্ত নামতা তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। 1 থেকে 20 ঘর পর্যন্ত, 1 থেকে 20 নামতা, এটা তোমরা মুখস্থ করে রাখবে, এটা খুব প্রয়োজন। কারণ নামতা না হলে অঙ্ক কিন্তু করা যায় না। তো আমি যখনই কোনো ক্লাস স্টার্ট করি, যে কোনো কম্বাইন্ড ক্লাসে অনলাইন হোক অফলাইন হোক, আমি প্রথমেই বলি যে কোনো স্টুডেন্টকে নামতা খুব ভাইটাল জিনিস। আর 4টে জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এই 4টে যদি কারো রেডি না থাকে, তোমরা অবশ্যই 4টে জিনিসকে রেডি করে নাও। প্রত্যেকটা জিনিস, অর্থাৎ যোগও ভালো করে জানতে হবে, বিয়োগও ভালো করে জানতে হবে, গুণও ভালো করে জানতে হবে, এবং ভাগও ভালো করে তোমাদের জানতে হবে, না হলে কিন্তু অঙ্ক একদম এগোতে পারবে না। আর এই 4টে জিনিস তোমরা শুধু ভালো করে শেখো আর নামটা তাকে মুখস্থ করো, আমি বাকিটুকু আমি দেখে নেবো তোমাদের কিভাবে তৈরি করা যায়।
তো দেখো পরবর্তীকালে মৌলিক সংখ্যা, আমি 1 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা লিখবো, তোমরা সেই জিনিসগুলো খাতায় নোট ডাউন করে নাও এবং মুখস্থ করে ফেলো। তো শুরু করছি। নামতা দেখো 2, তো নামতা নয় মৌলিক সংখ্যা, সরি, শুরু করছি মৌলিক সংখ্যা লেখা। দেখো 1 3 2 3 5 7 11 13 17 19 23 29 31 37 41 43 47 56 59 61 60 71 72 79 83 89 97। দেখো এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, মোট রয়েছে 25টি। ফলো করো, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে 25টি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। এই 25টা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। অনেক সময় ছোট ছোট প্রশ্ন দেয় যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে, অর্থাৎ 25টি। তাহলে কি কোন 25টা রয়েছে এখানে লিখে ফেলো তোমরা। এবার পরবর্তী দেখবো 100 থেকে, অর্থাৎ 100 থেকে 200-র মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে। দেখো 100 থেকে 200-র মধ্যে সংখ্যাগুলো হচ্ছে 101, দেখো 1 থেকে 200-র মধ্যে সংখ্যাগুলি রয়েছে 101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181, 191, 193, 197 আর 199। অর্থাৎ মোট রয়েছে হচ্ছে 1 থেকে পুরো 200 পর্যন্ত টোটাল রয়েছে 46টি। অর্থাৎ মৌলিক সংখ্যা হিসাবে 1 থেকে 200 পর্যন্ত টোটাল রয়েছে 46টি। তাহলে আমরা কি জানলাম, এখানে একটা ছোট বক্সের মধ্যে আমরা শিখে নিই জিনিসটাকে। 1 থেকে 100 পর্যন্ত আমাদের রয়েছে 25টি। তারপরে হচ্ছে 100 থেকে 200 পর্যন্ত রয়েছে আমাদের 21টি। আর 1 থেকে 200 পর্যন্ত রয়েছে আমাদের 46টি। অর্থাৎ এই হচ্ছে মৌলিক সংখ্যা। তোমরা এগুলোকে খাতায় নোট ডাউন করে নাও এবং মুখস্থ করে ফেলো। প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের জানতে হবে, শিখতে হবে। তো তোমরা অবশ্যই এটাকে ভিডিওটাকে পজ করে নিয়ে তোমরা এগুলোকে লিখে নাও এবং খুব গুরুত্বপূর্ণ। আমি যাব নেক্সট টার্মে, অর্থাৎ তার আগে আরেকটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, মৌলিক সংখ্যা যখন করছো, মৌলিক সংখ্যা জানতে গেলে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পারস্পরিক মৌলিক সংখ্যা কি। অর্থাৎ পারস্পরিক মৌলিক সংখ্যা হচ্ছে এমন একটা, যেটা কো-প্রাইম নাম্বার। কো-প্রাইম নাম্বার মানে হচ্ছে পারস্পরিক মৌলিক সংখ্যা, অর্থাৎ এমন দুটি সংখ্যা যে দুটি সংখ্যা একটি অপরকে ভাগ যাবে না, এটা হচ্ছে কো-প্রাইম নাম্বার। ধরো আমি সংখ্যাটা লিখলাম 5 আর 6, 5 দিয়ে কি 6 ভাগ যায়? যায় না। অর্থাৎ 5 6 হচ্ছে কো-প্রাইম নাম্বার। তো এমন দুটি সংখ্যা যেটি একটি দিয়ে অপরটা ভাগ যাবে না, সেগুলো হচ্ছে কো-প্রাইম নাম্বার। তো এরকম অনেক সংখ্যা আছে কো-প্রাইম নাম্বার,
তোমরা অবশ্যই সেই জিনিসগুলোকে নিজে নিজে তৈরি করতে পারবে। দেখো কোন সংখ্যা দিয়ে কোনটা ভাগ যায় না। এবার তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে শুধুমাত্র কি মৌলিক সংখ্যাই কোপ্রাইম নাম্বারের মধ্যে আছে? মোটেই নয়, যৌগিক সংখ্যাও আছে, যেমন 14, 15, 14, 15, 14, 15, 14 আর 15 দুটোই কিন্তু যৌগিক সংখ্যা। তো এই দুটো যৌগিক সংখ্যা যখন, এই দুটো কিন্তু কোপ্রাইম নাম্বার। দেখো 14 দিয়ে 15 কে ভাগ যায় না কখনো। তো যে সংখ্যা একটি সংখ্যা দিয়ে অপরটা ভাগ যাবে না, এটা হচ্ছে কোপ্রাইম নাম্বার। তো আশা করি জিনিসটাকে তোমরা জানতে পেরেছো। তো এই হচ্ছে মৌলিক সংখ্যার চার্ট, তোমরা ভালো করে দেখে নাও এবং প্রত্যেকটা জিনিসকে তোমরা ভালো করে একেবারে গুরুত্ব সহকারে দেখো। এই যে জিনিসটা লাস্টে শেখালাম, এটা হচ্ছে পারস্পরিক মৌলিক সংখ্যার কোপ্রাইম নাম্বার। ঠিক আছে, তো এবার দেখবো এবং পরবর্তী কি জিনিস আছে। তো আজকে যে জিনিসগুলো আমি আলোচনা করলাম নাম্বার সিস্টেমের একেবারে বেসিক পার্ট। তো প্রথমে তোমাদের ম্যাথামেটিক্স সম্পর্কে জানালাম, তারপরে ডিজিট এবং নাম্বার সম্পর্কে জানালাম, তারপরে বাস্তব সংখ্যা, এরপরে মৌলিক সংখ্যা, অর্থাৎ সংখ্যার বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এবার আজকে যা পড়ালাম, তোমাদের যে শেখালাম, এই জিনিসগুলোর উপরে কিছু ছোট ছোট প্রশ্ন আমি তোমাদের আজকে করাবো। তো তোমরা সেই জিনিসগুলোকে যদি ভিডিও কেউ পুরোপুরি দেখে থাকো, তো অবশ্যই এই প্রশ্নগুলোকে তোমরা সহজেই উত্তর দিতে পারবে। তো দেখো আজকে যে জিনিসগুলো করালাম তার প্রথম পার্ট। তো আমরা কি করব, প্রথমে যেটা শিখেছি সেটা হচ্ছে অঙ্ক। এবার দেখো যেটা শেখাবো সেটা হচ্ছে আমরা অঙ্ক এবং সংখ্যা এই দুটো সম্পর্কে আলাদাভাবে আমরা জেনেছি যেটা কি জিনিস। এবার তোমাদের জানাবো যে 1 থেকে 10 পর্যন্ত কতগুলি অঙ্ক আছে। 1 থেকে 10 পর্যন্ত কতগুলি অঙ্ক আছে। তো আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত মোট 10টা সংখ্যা আছে, কিন্তু অঙ্ক কতগুলো আছে সেটাই দেখব। এবার দেখো 1 থেকে 9 পর্যন্ত আমরা জানি 9টা সংখ্যা আছে, এই 9টা অঙ্ক রয়েছে। আর 10 মানে হচ্ছে কটা অঙ্ক, দুটো অঙ্ক, অর্থাৎ টোটাল 11টা অঙ্ক আছে। এবার তোমাদের যদি বলা থাকে 1 থেকে 10 পর্যন্ত কতগুলি অঙ্ক আছে, তাহলে 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক রয়েছে টোটাল 11টি। তো এইভাবে আমরা অঙ্কের সংখ্যা বের করতে পারি। এইবার তোমাকে যদি প্রশ্ন করা হয় 1 থেকে 100 পর্যন্ত কতগুলি অঙ্ক আছে, এক থেকে 100 পর্যন্ত কতগুলি অঙ্ক আছে, তো 1 থেকে 100 পর্যন্ত তাহলে অঙ্কের সংখ্যা কতগুলো হবে। তাহলে আমরা প্রথমে জানলাম 1 থেকে 9 পর্যন্ত মোট সংখ্যা রয়েছে 9টি এবং প্রত্যেকটা সংখ্যা একটা করে অঙ্ক রয়েছে, মোট 9টি অঙ্ক রয়েছে। তেমনি 10 থেকে 99 পর্যন্ত টোটাল সংখ্যা রয়েছে 90টা, আর 90টা সংখ্যার মধ্যে প্রত্যেকটা সংখ্যায় দুটো করে অঙ্ক রয়েছে, তাহলে টোটাল হচ্ছে 180টা। আর 100তে টোটাল একটা সংখ্যা রয়েছে এবং 3টে ডিজিট রয়েছে, তাহলে এইভাবে আমাদের টোটাল এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 3। এটাকে যদি আমরা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 192টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত কতগুলি অঙ্ক রয়েছে, 192। সহজেই আমরা এই উত্তরটা দিতে পারি। এবার তোমাদের সামনে যদি প্রশ্ন করা 1 থেকে 200 পর্যন্ত কতগুলি অঙ্ক রয়েছে, 1 থেকে 300 পর্যন্ত কতগুলি অঙ্ক রয়েছে, অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে ফেলো, আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে উত্তরটা জানাও। তো এই দুটো প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে হবে। তোমরা অবশ্যই প্রশ্ন দুটোকে লিখে নাও। প্রশ্ন দুটো হচ্ছে 1 থেকে 200 পর্যন্ত কতগুলি, 1 থেকে 200 পর্যন্ত কতগুলি অঙ্ক আছে,
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 1 থেকে 300 পর্যন্ত কতগুলি অঙ্ক আছে? এই দুটো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাও, আমি নেক্সট ক্লাসে তোমাদের এই দুটো প্রশ্নের উত্তর জানিয়ে দেবো। তোমরা অবশ্যই জানাও যে কিভাবে কেমন শিখলে তোমরা আজকে ক্লাস থেকে, আমি বুঝতে পারবো। তো নেক্সট যে পার্টটা আছে মৌলিক সংখ্যা পার্ট। আচ্ছা, তার আগে আরো কতগুলো জিনিস আছে সেগুলোকে তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে কতগুলো প্রশ্নটা হচ্ছে আমরা তো জানলাম কতগুলো অঙ্ক রয়েছে, এবার জানবো 1 থেকে 100 পর্যন্ত কতগুলি শূন্য আছে। তো 1 থেকে 100 পর্যন্ত শূন্য কতগুলি আছে? যদি কেউ বলতে পারো নিজেরা উত্তর দিয়ে দাও কমেন্ট বক্সে, আমি তার অ্যান্সারটা এক্ষুনি বলে দিচ্ছি। 1 থেকে 100 পর্যন্ত মোট শূন্য রয়েছে 11টি, টোটাল শূন্য রয়েছে 11টি। আর দ্বিতীয় প্রশ্ন, 1 থেকে 100 পর্যন্ত কতগুলি 1 আছে? কতগুলি 1 রয়েছে? কেউ বলতে পারবে কতগুলি 1 রয়েছে? 1 থেকে 100 পর্যন্ত 1 রয়েছে 21টি, টোটাল 21টা 1 রয়েছে 1 থেকে 100 পর্যন্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত বাকি সংখ্যাগুলি কতগুলি? বাকি সংখ্যা মানে হচ্ছে 2 3 4 5 6 7 8 9, এগুলো রয়েছে টোটাল 20টি। তো এগুলো জেনে রাখা আমাদের প্রয়োজন, যেহেতু আমি প্রথম থেকে ক্লাস শুরু করছি, তোমাদের প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস তোমাদের জানিয়ে রাখছি। এগুলো কিন্তু যে কোনো এক্সামে তোমাদের দিতে পারে, তোমরা অবশ্যই এর জন্য তৈরি হয়ে থাকো। তো 1 থেকে 100 পর্যন্ত শূন্য রয়েছে 11টি, 1 থেকে 100 পর্যন্ত 1 রয়েছে 21টি, আর 1 থেকে 100 পর্যন্ত বাকি সংখ্যাগুলো রয়েছে 20টি। এগুলো নোট ডাউন করে রাখো, তোমরা অবশ্যই শিখতে পারবে জিনিসগুলোকে। তো এবার পরবর্তী যে জিনিসগুলো জানাবো সেটা দেখে নাও। দেখো, এবার যেটা তোমাদের সামনে জিজ্ঞাসা করবো সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা মৌলিক সংখ্যা 1 থেকে 200 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে আমরা দেখেছি সেটা। এবার তোমাকে জিজ্ঞাসা করব যে এক অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? অর্থাৎ সব থেকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ছোট আর একটা হচ্ছে বড়। তো প্রথমে জানবো এটা বিভাজিত এক অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? তো এক অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত হতে পারে? এক অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। এটা আমরা জানি এক অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, কারণ 2 থেকে স্টার্ট হয়েছিল। এবার তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে 2 তো জোড় সংখ্যা, তো এটা মৌলিক সংখ্যা হলো কি করে? তো এটা অবশ্যই মৌলিক সংখ্যা হতে হলে তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে। কেন হলো? কারণ হচ্ছে 2 কে তো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, 2 কেবল 1 এবং 2 দিয়েই ভাগ যায়, তাই এটা মৌলিক সংখ্যা। অর্থাৎ যদি তোমাদের কাছে প্রশ্ন আসে যে এমন একটি সংখ্যা বলো যেটি জোড় সংখ্যা আবার মৌলিক, তাহলে অ্যান্সার হবে 2। এইভাবে আমরা প্রত্যেকটা জিনিস ছোট ছোট শিখতে পারবো। তো এক অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কত? তো আমরা বলবো সেটা হচ্ছে 7, এক অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা। এবার আসবে 2 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত হবে? 11। 2 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 11। 2 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা 97। 3 অঙ্কের, এটা তোমরা জানো, 3 অঙ্কে আমি লিখিয়ে দিয়েছি, 3 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 101, আর 3 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে 997। 4 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত হবে? 1009। 4 অঙ্কের সব থেকে ছোট মৌলিক সংখ্যা। আর 4 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কত হবে? 9997। এটা হচ্ছে 4 অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা। তো এই 4টে জিনিস তোমাদের আমি করালাম, তোমরা এটাকে মুখস্থ করে রাখো।
যাতে তোমরা এক্সামে যদি কখনো দেয় তোমরা সহজেই করতে পারো। আশা করি এখান থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না। এবার আজকের ভিডিওতে তোমাদের আমি 3টে প্রশ্ন করব। এই 3টে প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও। এই 3টে প্রশ্ন ক্রিটিক্যালও হতে পারে, সহজও হতে পারে। তোমরা তোমাদের বুদ্ধিমত্তাকে ব্যবহার করে অবশ্যই আমার কমেন্ট বক্সের মাধ্যমে 3টে প্রশ্নের অ্যান্সার আমাকে জানাও। আমি তোমাদের এই অ্যান্সারগুলো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো। 3টে প্রশ্ন কি? যদি শূন্যকে কোনো সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? যদি কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করি তখন অ্যান্সার কত দাঁড়াবে? যদি কোনো সংখ্যাকে শূন্যকে শূন্য দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার কত দাঁড়াবে? এই 3টে প্রশ্নের অ্যান্সার আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জানাও। তো আগের দুটো প্রশ্ন ছিল সংখ্যা, আর আজকের এখন 3টে প্রশ্ন। এই 5টা প্রশ্ন তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও। আমি তোমাদের এগুলোকে নেক্সট ভিডিওতে অ্যান্সার আমি বলে দেবো। তো অবশ্যই তোমরা এগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো এবং সঠিক অ্যান্সারটা তোমরা বের করো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের যে জিনিসগুলো শেখালাম একেবারে নাম্বার সিস্টেমের বেসিক জিনিস। তো তোমরা অবশ্যই জানো কনসেপ্ট ইজ এ পাওয়ার, অর্থাৎ কনসেপ্ট কিন্তু জানা একান্ত প্রয়োজন যে কোনো অঙ্কে। আমি যখনই কোনো অধ্যায় শুরু করব সেই অধ্যায়ের কিন্তু ফার্স্ট ক্লাসের বেশিরভাগ সময়টা কিন্তু কনসেপ্টের উপরে তোমাদের দেওয়ার চেষ্টা করব, যাতে তোমাদের যখন অঙ্কের মধ্যে তোমরা প্রবেশ করবে তখন যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয় এটা কিভাবে করতে হবে। কনসেপ্টেই সেই জিনিসটাকে তোমাদের ক্লিয়ার করে দেবো। তো আশা রাখবো তোমরা এগুলোকে ভালোভাবে দেখবে এবং প্রত্যেকটা ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবে যাতে প্রত্যেকটা জিনিস তোমরা শিখতে পারো। তো আজকের ভিডিওতে আমি যা যা করালাম তোমাদের কেমন লাগলো, তোমরা উপকৃত হয়েছো কিনা, প্রত্যেকটা জিনিস তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাও। এবং যদি ভালো লেগে থাকে তোমাদের তো অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে, সবার কাছে পৌঁছে দাও যাতে সবাই এর থেকে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে পরবর্তী ক্লাস তোমাদের সাথে দেখা হবে। তো এই পর্যন্তই। তোমরা অবশ্যই স্টাডির মধ্যে থাকো এবং ফলো করো সৌমেন একাডেমি।